সবার আগে বলুন এই এন্ডোক্রাইন মানে কি? মাধ্যমিকের সিলেবাসে ছিল কিন্তু এন্ডোক্রিন সিস্টেম। আপনি আমাদেরকে একটু প্রথমে বলুন আগে এই চারটে প্যারাথাইরয়েড, রেনাল স্টোনস, সাইকিক মোনস, অ্যাবডোমিনাল গ্রোনস। এমন ভাবে বলুন যাতে আমি বুঝতে পারি। দুই ধারে চার কলা গাছ, মাঝখানে মহারাজ। ভগবান যদি বলে কোন ক্যান্সার তুমি নেবে, মানে 20 ইয়ার্স সার্ভাইভাল 99%। এবার একটু মেল হরমোন নিয়ে কথা বলি। টেস্টোস্টেরন। পিটুইটারি ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড। স্পেশালি বডি বিল্ডার যারা ফিজিক্যাল ওয়ার্কআউট করে তাদের মধ্যে এই টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট বিভিন্ন ফর্মে নেওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে। তাদের সাডেন ডেথও হয়, সেই জন্য এটাকে বায়োলজিক্যাল টাইম বম বলে এই রোগটাকে। একজন ডাক্তারবাবু অভিনয় করলে খুব অসুবিধে, কিন্তু সেই নিন্দে মন্দটা যে সিনিয়র জার্নালিস্ট করছে সে দিদি নাম্বার 1-এ গিয়ে রচনা ব্যানার্জির সাথে নাচছে। ডাক্তারদের নাচের কোনো ভিডিও ভাইরাল হলো, ব্যাস সেটা হচ্ছে এই ডাক্তারবাবু নাচছে গেল রব উঠলো। আরে ট্যাটুওয়ালা ডাক্তার? না 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 না, এই বোধহয় গাঁজা খেয়ে অপারেশন করবে। লিঙ্গ ছোট বাঁকা সরু। পিপল আর নট হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ। আপনার কখনো ডিকেল ওদের সাথে দেখা হয়েছে বা আপনি জানেন উনি বেঁচে আছেন না মারা গেছে? Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর অলরেডি ডাক্তারবাবুর সাথে আপনাদের আলোচনা হয়ে গেছে। আমাদের সাথে রয়েছেন ডক্টর ধৃতিমান মৈত্র। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্রেস্ট সার্জারি নিয়ে, ব্রেস্ট হেলথ নিয়ে, সবকিছু নিয়ে একটা ডিটেল এপিসোড করেছি এবং আজকে আমরা আলোচনা করব এন্ডোক্রাইন সার্জারি নিয়ে। হ্যাঁ, এই এন্ডোক্রাইন। সবার আগে বলুন এই এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন মানে একটা বিশেষ ধরনের গ্ল্যান্ড, বাংলায় যেটাকে বলে অন্তঃক্ষরা গ্ল্যান্ড বা যাই হোক, আর তার আরেকটা এক্সট্রিমে হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ডস, যারা হচ্ছে বহিঃক্ষরা গ্ল্যান্ড। মানে এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয় এবং সেই হরমোনগুলো ডিরেক্টলি যেহেতু ব্লাডে অ্যাবজর্বড হয় তাই জন্য ওদেরকে বলে অন্তঃক্ষরা। এবং সেগুলোর এক্সাম্পল মাধ্যমিকের সিলেবাসে ছিল কিন্তু এন্ডোক্রিন সিস্টেম। পিটুইটারি থেকে শুরু হচ্ছে, পিটুইটারিকে বলে মাস্টার গ্ল্যান্ড, কিন্তু পিটুইটারি রিলেটেড সার্জারিগুলো নিউরোসার্জনরা করে যেটা ব্রেনের মধ্যে অবস্থিত। বাকি এন্ডোক্রিন সার্জারির আমাদের স্পেকট্রামের মধ্যে যেটা পড়ে থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল, প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড হয়, আপনারা জানেন প্যানক্রিয়াটাইটিস খুব শোনা যায়। প্যানক্রিয়াসের আবার দুটো পার্ট হয়, একটা এক্সোক্রিন প্যানক্রিয়াস, এন্ডোক্রিন প্যানক্রিয়াস, মানে ওর বহিঃক্ষরা পার্টও থাকে অন্তঃক্ষরা। তো এন্ডোক্রিন প্যানক্রিয়াসের যে সার্জারিগুলো সেগুলো আমরা করি। আর টেস্টিস আর ওভারিও কিন্তু এফেক্টিভলি এন্ডোক্রিন অর্গানস, কিন্তু ওভারিটা গাইনোকোলজিস্টরা ট্রিট করে, টেস্টিসটা জেনারেল সার্জনরা ট্রিট করে, আমরাও করি। এবারে যে ব্যাপারটা হচ্ছে যে এন্ডোক্রিনোলজিটা তবুও একটু কমনলি শুনে থাকবেন, কারণ এটা একটা এস্টাবলিশড কোর্স ফর কোয়াইট সাম টাইম ইন ইন্ডিয়া। তারা মেনলি এই এন্ডোক্রিন গ্ল্যান্ডের যে প্রবলেমগুলো সেগুলো ওষুধ দিয়ে যে চিকিৎসা করা সেগুলো করে। যেরকম থাইরয়েডে কারোর হাইপোথাইরয়েডিজম হলো, থাইরয়েড হরমোন ওই এলট্রক্সিন, থাইরোনর্ম যেগুলো নর্মালি লোকে খায়, জানেন এগুলো থাইরয়েডের ট্যাবলেট খাওয়া বলে, যেটাকে লোকে যেটাকে বলে থাইরয়েড হয়েছে। বেসিক্যালি থাইরয়েড সবারই থাকে, পেশেন্টরা এসে বলে আমার থাইরয়েড আছে, থাইরয়েড তো সবারই আছে, হ্যাঁ, তো ওটা হাইপোথাইরয়েডিজম। এরকম ডায়াবেটিস, প্যানক্রিয়াসের যখন ইনসুলিন হরমোন শরীরে তৈরি হচ্ছে না তখন ডায়াবেটিস হচ্ছে, এগুলো মেডিকেল এন্ডোক্রিনোলজিস্টরা ট্রিট করছে। আর এন্ডোক্রিন সার্জনের কাজটা আসে ঠিক উল্টো, যেখানে বেশি বেশি বেরোচ্ছে, সিক্রিশন হচ্ছে, তো সেই হরমোনের মানে সেই হরমোনগুলোকে কমানোর জন্য ওষুধ দিয়েও যখন কন্ট্রোল হচ্ছে না, হ্যাঁ, অ্যান্টি হরমোনস ইউজ করেও যখন কাজ হচ্ছে না, তখন গ্ল্যান্ডগুলোকে বাদ দিয়ে দিতে হবে, সেই কাজটা এন্ডোক্রিন সার্জন করছে। বা এই এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোতে কোনো ক্যান্সার হচ্ছে সেইগুলো বাদ দেওয়ার কাজটা এন্ডোক্রিন সার্জন করছে। এটা রিলেটিভলি কেন আনকমন, কারণ আমাদের ইন্ডিয়ার যে মানে পোস্ট গ্র্যাজুয়েশন এডুকেশন সিস্টেম, যেটা এমবিবিএসের পর সার্জিক্যাল লাইনে এমএস, তারপর এমসিএইচ, তো এমসিএইচ এন্ডোক্রিন সার্জারি কোর্সটা রিলেটিভলি রেয়ার আর কি। মানে পুরো ইন্ডিয়া যদি ধরেন, এসজিপিজিআই লখনৌ, কেজিএমসি লখনৌ, মাদ্রাস মেডিকেল কলেজ, সিএমসি বেলোর, এই চারটে জায়গায় এমসিএইচ এন্ডোক্রিন সার্জারির কোর্স চলে। 2017 সাল থেকে, মানে আমি ফার্স্ট ব্যাচ ছিলাম, এইমসে এমসিএইচ ব্রেস্ট এন্ডোক্রিন অ্যান্ড জেনারেল সার্জারির কোর্স শুরু হয়েছে, এইমস নিউ দিল্লিতে, সব এইমসেও না। আর পিজিআই চণ্ডীগড়ে এই বছর ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে, 2023 ডিসেম্বর থেকে আপনার এমসিএইচ ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি। ফলে যেহেতু মানে এমসিএইচ ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি পাশ করা ডাক্তারের সংখ্যা কম, তাই জন্য এই মানে বিষয়টা নিয়ে খুব একটা জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস নেই। আমি আসলে এই ধরনের এমসিএইচ বলুন এগুলোকে সাবস্পেশালাইজেশন মনে করি। কর্পোরেট কালচারের মধ্যে এগুলোকে সুপার স্পেশালাইজেশন বলে, জিনিসটার চটক বাড়ানোর জন্য, যে এমএস জেনারেল সার্জারি, তারপর সুপার স্পেশালাইজেশন ইন গ্যাস্ট্রো, অঙ্কো, এন্ডোক্রিন, বেসিক্যালি এগুলো তো সব সার্জারিরই সাব স্পেশালাইজেশন, তাই না?
তো এই হচ্ছে ব্যাপারটা, যে মানে যেহেতু কম লোক আছে তাই জিনিসটা খুব পাবলিসাইজড নয়। আর আরেকটা পাথওয়ে আছে, অনেকে আবার ওই পিডিসি পোস্ট ডক্টরাল সার্টিফিকেট কোর্স বা ফেলোশিপ করে ব্রেস্ট সার্জন হিসেবে তারপরে প্র্যাকটিস করছে, এরকমও আছে। তো এই আর কি ব্যাপারটা। তো বেসিক্যালি সবাই আগে এমএস জেনারেল সার্জন, তারপরে সবাই নিজের ইচ্ছে মতো সাবস্পেশালাইজেশন চুজ করে, কেউ কার্ডিওথোরাসিক সার্জন হয়, কেউ নিউরো। ওই সাবস্পেশালাইজেশনটাকেই এখন কালে দিনে লোকে সুপার স্পেশালাইজেশন বলে, জিনিসটাকে অ্যাট্রাকটিভ শোনায় বেশি বোধহয়। তাই তো এন্ডোক্রাইন সার্জন, আপনি আমাদেরকে একটু প্রথমে বলুন আগে এই 4টে প্যারাথাইরয়েড আর মধ্যেখানে থাইরয়েড নিয়ে আমাদের একটু আর বলুন। এমনভাবে বলুন যাতে আমি বুঝতে পারি, মানে তাহলে আমাদের বাকি দর্শকরা বুঝতে পারবে। দুই ধারে 4 কলা গাছ, মাঝখানে মহারাজ, ওই রকম ব্যাপারটা গলায়। আচ্ছা। হ্যাঁ, তো থাইরয়েড গলার একটা গ্রন্থি, যার থেকে মেইনলি যেটা হরমোনটা সিক্রেটেড হয় থাইরক্সিন, সেটা T4 হচ্ছে একটা ফর্ম, T3টা অ্যাক্টিভ ফর্ম, T4 থেকে T3 বডির মধ্যে কনভার্সন হয়। যাই হোক, এইটা যখন কমে যায় তখন হাইপোথাইরয়েডিজম। এটা কমে গেলে TSH বাড়ে, TSHটা আবার পিটুইটারি থেকে বেরোয়। থাইরয়েড থেকে থাইরয়েড হরমোন কমে গেলে পিটুইটারি TSH বাড়িয়ে দেয়, যাতে থাইরয়েড বেশি বেশি বার করতে পারে, মানে একটা নেগেটিভ ফিডব্যাকের মধ্যে চলে। একটু বলেন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে। তো এটা একটা মানে নেগেটিভ ফিডব্যাকের মধ্যে দিয়ে চলে, যে গলা থেকে থাইরয়েড যদি বেশি পরিমাণে বেরোয় থাইরয়েড হরমোন, তাহলে পিটুইটারি কম TSH বার করে, অ্যান্ড ভাইসি ভার্সা। তো এইভাবে জিনিসটা চলে। তো এই অনেকে দেখবেন TSH বেড়ে গেছে, তা বলে আমার থাইরয়েড হরমোন বেড়ে গেছে। থাইরয়েড হরমোন বাড়েনি, আপনার TSH বেড়েছে, যার মানে থাইরয়েড হরমোন কমে গেছে, তার মানে আপনার হাইপোথাইরয়েডিজম আছে, হাইপো কম। সেটাই যখন উল্টো, T4 বা T3 বেড়ে গেল, তখন হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আর হরমোনটা সব ঠিক আছে, ইউথাইরয়েড, কিন্তু একটা সোয়েলিং হলো, থাইরয়েডের সোয়েলিংকে বলে গয়টার। তো এইগুলোই মেন থাইরয়েডের প্রবলেম, যে কোনো থাইরয়েড সোয়েলিং, গয়টার। সেই গয়টারটা এবার মাল্টিনোডিউলার গয়টার হতে পারে, বা একটা ছোট নোডিউল সলিটারি থাইরয়েড নোডিউল হতে পারে, তার মধ্যে ক্যান্সার থাকতে পারে, আবার বিনাইনও হতে পারে, এইরকম। আর হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এগুলোই থাইরয়েডের মেন রোগ। হাইপোথাইরয়েডিজম হলে লোকে মোটা হয়ে যায়, হ্যাঁ, তারপরে সে ঝিমিয়ে পড়ছে, বুদ্ধি, বাচ্চাদের হলে তাদের IQ কমে যায়, ক্লাসে ভালো রেজাল্ট করতে পারছে না, এরকম এগুলো হয়। আর বড়দের মধ্যে হলে ওই যেটা বললেন, যে মোটা হয়ে যাচ্ছে, খাচ্ছে না তেমন, তাও ওয়েট বাড়ছে, সব কিছু লেথার্জিক লাগছে। আর হাইপারে উল্টো, চোখগুলো বেরিয়ে আসে ঠিকরে ঠিকরে, আমরা বলি যে এগুলো দেখুন গ্রেভস ডিজিজ বলে সেটাকে। তো ওই রকম। তো এবারে ব্যাপারটা বুঝতে হবে যে কমে গেলে তো তখন গ্ল্যান্ডটাকে বাদ দিয়ে কোনো লাভ নেই। তো কমে গেলে আমার থাইরয়েড সাপ্লিমেন্ট ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, দিলাম, পেশেন্ট ঠিক আছে। আর যদি বেশি বেশি বেরোয়, তখন ওইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ওষুধ আছে নিওমার্কাজল বলে, আর বিটা ব্লকার, প্রোপ্রানোনল, এই ওষুধগুলো খাওয়ানো হয় পেশেন্টকে। যদি ওষুধে কন্ট্রোল হলো ভালো, নয়তো ওই রেডিও অ্যাক্টিভ আয়োডিন বলে একটা জিনিস হয়, সেইটা দিয়ে থাইরয়েড সেলসগুলোকে মেরে দেওয়া হয়, যাতে হরমোনগুলো বেশি বেশি আর না বেরোয়, অথবা অপারেশন করে বাদ দিতে হয়। আর ক্যান্সার হলে বাদ দিতেই হবে। আর ওর চারপাশে যে প্যারাথাইরয়েডগুলো থাকে, ওই প্যারাথাইরয়েডগুলো জন্মগতভাবে যদি অ্যাবসেন্ট হয়, তাহলে হাইপো প্যারাথাইরয়েডিজম, বা থাইরয়েড কেটে বাদ দেওয়ার সময় ওগুলো এমনভাবে থাইরয়েডের সঙ্গে লেগে থাকে, ওগুলো অনেক সময় বেরিয়ে যায় থাইরয়েডের সঙ্গে, তাহলে তখন হাইপোপ্যারাথাইরয়েডিজম হয়। হাইপোপ্যারাথাইরয়েডিজম হলে কি হয়, শরীরে ক্যালসিয়াম কমে যায়। এবার ক্যালসিয়াম কমে গেলে হাত পা জিনজিন ধরবে, হাত এরকম বেঁকে যাবে, যেটাকে টিটানি বলে, তখন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে বা ইঞ্জেকশন। আর এর উল্টোটা বেশি বেশি যদি বেরোয়, সেটাকে বলে হাইপার প্যারাথাইরয়েডিজম। মানে গড়িয়া আর গড়িয়াহাট যেমনি এক নয়, সেরকম থাইরয়েড আর প্যারাথাইরয়েড এক নয়। পেশেন্টরা না প্যারাথাইরয়েডের প্রবলেমে বলে থাইরয়েডের প্রবলেম, বুঝতেই পারে না। তো সেইটা একটু বুঝতে হবে যে দুটোর নামটা একরকম হলেও দুটোর কাজ সম্পূর্ণ আলাদা। এবার হাইপার প্যারাথাইরয়েডিজম যাদের বেশি হয়, তাদের দেখা যায় যে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেছে, হাড়ে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে, হাড় চুরচুরে হয়ে যাচ্ছে, কিডনিতে বারবার স্টোন হচ্ছে, তাদের বারবার প্যানক্রিয়াটাইটিস হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, হ্যাঁ, তারপর সাইকিয়াট্রিক প্রবলেম হয়। এটাকে বলেই এরকম রেনাল স্টোনস, সাইকিক মোনস, অ্যাবডোমিনাল গ্রোনস, ফ্যাটিগ ওভারটোনস, খুব ক্লান্ত লাগে, অ্যান্ড কিডনি স্টোনস, এরকমভাবে বলে আর কি। সেটার ক্ষেত্রে আবার কি হয়, যে 4টে গ্ল্যান্ড আছে, 4টেই যে সবসময় একসঙ্গে বাড়বে তা না, একটা বাড়ে মেনলি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা বেড়েছে, সেটাকে বলে অ্যাডেনোমা। আর যদি 4টেই বাড়ে, সেটাকে বলে হাইপারপ্লেসিয়া, সেটা অনেক সময় বংশগত হয়। আর প্যারাথাইরয়েড কার্সিনোমা খুব রেয়ার। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের কিডনি ফেল করে গেছে, CKD, অনেক দিন ধরে ক্রনিক কিডনি ডিজিজ, অনেক দিন ধরে ডায়ালিসিস চলছে, তাদের না শরীরে ফসফেট বেড়ে যায় এবং ক্যালসিয়াম কমে যায়। কিডনিতে ক্যালসিয়ামের ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্মটা তৈরি করতে পারছে না বলে ক্যালসিয়ামটা কমে যায়।
তাদের ওই শরীরে যে ওই ক্যালসিয়ামের অভাব এবং ফসফেট বেশি, সেইটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো বড় হয়ে যায়, ওটাকে বলে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। সেটা আবার আরেক ধরনের রোগ, সেটার আবার চিকিৎসা ওই একই, বাদ দিতে হবে। একটা গ্ল্যান্ড বাড়লে একটা গ্ল্যান্ড বাদ দিতে হবে, 4টে গ্ল্যান্ড বাড়লে 4টেই বাদ দিলে আবার কি হবে, তখন ক্যালসিয়াম এত কমে যাবে, অসুবিধা হবে, তো 3.5খানা বাদ দেওয়া হয়, অর্ধেকটা রেখে দেওয়া হয়, বা 4টেই যদি কোনো কারণে বাদ দিতে হয় অর্ধেকটাকে কেটে আবার একটা মাসেলের মধ্যে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়। এটা গেল প্যারাথাইরয়েডের মোটামুটি কী কী রোগ। আর অ্যাড্রেনালে আবার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমরা জানি কিডনির ওপরেই অবস্থিত। অ্যাড্রেনালটা যেহেতু রেনাল, অ্যাড্রেনাল, রেনাল মানে কিডনি, অ্যাড্রেনাল মানে অ্যারাউন্ড দ্য কিডনি, অনেকে ওটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলে, যে কিডনির ওপরে আছে। তো সেই জন্য লোকে না যেহেতু কিডনির ব্যাপারে ইউরোলজিস্টের কাছে যায়, সুপ্রারেনাল গ্ল্যান্ডের প্রবলেমে অনেক সময় ইউরোলজিস্টের কাছে চলে যায়, এবং তারা ভালো, এতদিন ধরে যেহেতু এন্ডোক্রিন সার্জন সংখ্যায় কম, তো ইউরোলজিস্ট অলসো ডু আ ফেয়ার জব ইন ট্রিটিং অ্যাড্রেনাল ডিজিজেস। তো অ্যাড্রেনালেরও আবার ডিজিজ কী কী হতে পারে, ধরুন টিবি হলো, অ্যাড্রেনাল কাজ করা বন্ধ করে দিল, অ্যাডিসনস ডিজিজ বলে সেটাকে। আবার অ্যাড্রেনালের দুটো পার্ট, কর্টেক্স আর মেডালা। কর্টেক্স থেকে বেশি 3 ধরনের হরমোন মেনলি বেরোয়, কর্টিসল, মিনারেলোকর্টিকয়েড আর সেক্স স্টেরয়েডস। যদি কারুর কর্টিসল বেশি বেশি বেরোয় ওটাকে বলে কুশিংস, কারুর মিনারেলোকর্টিকয়েড বেশি বেশি বেরোলে বলে কনস। তো এই প্রত্যেকটার কিছু না কিছু সিমটম থাকে। আর অ্যাড্রেনোকর্টিক্যাল ক্যান্সারও হয়, সেটা খুব মারাত্মক একটা ক্যান্সার, তাড়াতাড়ি ধরে অপারেশন করতে পারলে ভালো, নইলে অপারেশন বেশিরভাগ সময় করা যায় না, করলেও বেশি দিন বাঁচে না পেশেন্ট। আর অ্যাড্রেনাল মেডালা থেকে একটা রোগ হয় যেটাকে বলে ফিওক্রোমোসাইটোমা। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এইগুলো সিক্রিট করে। সেটা করার ফলে কি হয়, পেশেন্টের মানে সে ব্লাড প্রেশার মাঝে মাঝে 300/150 এরকমও উঠে যাচ্ছে, হ্যাঁ, আবার প্রচণ্ড হেডেক, তাদের সাডেন ডেথও হয়। সেই জন্য এটাকে বায়োলজিক্যাল টাইম বম বলে এই রোগটাকে। তো আমাদের এন্ডোক্রিন সার্জনদের কাজ হচ্ছে যে যে রোগে, ক্যান্সার তো বাদ দেবই, আর যে যে রোগে এই যে বিভিন্ন হরমোন বেশি বেশি পরিমাণে বেরোচ্ছে, সেই সব রোগে ওই গ্ল্যান্ডটাকে বাদ দিয়ে দেওয়া, এটাই আমাদের কাজ। প্যানক্রিয়াসেরও তাই, ইনসুলিন যেরকম কমে গেলে ডায়াবেটিস হয়, আবার বেশি বেশি যদি সিক্রিট হয় ওটাকে বলে ইনসুলিনোমা। তখন কী হবে, পেশেন্টের মাঝে মাঝে সুগার ফল করে যাবে, পেশেন্ট সুগারের ওষুধ খায় না তাও সুগার ফল করে যাবে। একটা মজার গল্প বলি, একটা ফিমেল পেশেন্ট, মানে দুটোই ব্রেস্ট এন্ডোক্রিন দুটোই কভার করবে, পেশেন্টটা আমার কাছে এলো, আমার পাড়াতেই থাকে, আমার কাছে এলো, তার ভাই প্রথম দিন এলো যে আপনি কি দেখে দেবেন বাড়িতে একটু, চিকিৎসাটা কিন্তু আমরা মেডিকেল কলেজেই করাবো। মেডিকেল কলেজেই আসুন, মানে না, ও খুব লজ্জা পাচ্ছে, প্রথমে একটু বাড়িতে দেখে দিন। ঠিক আছে আনুন, দেখে দেবো, মানে একটু নিমরাজি হয়েই বললাম, কারণ মেডিকেল কলেজের পেশেন্ট মেডিকেল কলেজে, প্রাইভেটের পেশেন্ট প্রাইভেটে, আমরা দুটো মিক্স করতে চাই না। যাই হোক, কী হয় না, মাঝে মাঝে ওনার সুগার ফল করে যায়। তো আমি বললাম বাবা ইনসুলিনোমা নাকি, হতে পারে, চিন্তা করলাম। তাই বললাম হ্যাঁ, কিন্তু আরেকটা প্রবলেম আছে। তখন শাল থেকে বার করলো 10, মানে বিশাল বড় ব্রেস্ট, তার রাইট ব্রেস্টটা বিশাল হয়ে গেছে। তো আমি বললাম তাহলে আপনার ব্রেস্টেও একটা টিউমার আছে, আর এই যে বারবার সুগার ফল করছে, এটা তো আমাকে ইনসুলিনোমা চিন্তা করতে হবে, আপনি মেডিকেল কলেজে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা সব হলো, ইনসুলিনোমা নেই, প্যানক্রিয়াস নর্মাল, ইনসুলিনোমা নেই, ব্রেস্টের ওটা প্রমাণ হলো ফিলোডস, ম্যালিগনেন্ট ফিলোডস টিউমার। তাহলে আমাদের ভাবা হলো যে তাহলে সুগারটা বারবার ফল করছে কেন, ডায়াবেটিকও নয় পেশেন্ট। তারপর দেখা গেল ওই যে ব্রেস্টের টিউমারটা, ওর থেকে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বলে আরেকটা হরমোন, রেয়ার হরমোন সিক্রিটেড হচ্ছে, যেটা ওই হাইপোগ্লাইসিমিয়াটা কজ করছে। ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া হলো, দেখা গেল 10 কেজি টিউমারটার ওজন। তারপর থেকে পেশেন্টের আর হাইপোগ্লাইসেমিয়া হয়নি। এর থেকে দেখুন, মানে পেশেন্টের 10 কেজির একটা ব্রেস্ট টিউমার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা নিয়ে এসে সে কিছু বলছে না, সে বলছে তার সুগার বারবার ফল করছে, সেইটা দেখাচ্ছে। মানে এই গল্পটার মধ্যে থেকে অনেক কিছু জানা যায় মানুষের সাইকি সম্বন্ধে, যে ব্রেস্ট একটা অত বড় টিউমার, ওটা তার প্রবলেম নয়, বলছে আমি ওই বাস থেকে নামতে গিয়ে ধাক্কা লেগেছিল তারপর এরম হয়ে গেছে। হ্যাঁ, আসলে তার ওটা অনেক দিন ধরেই আছে, বাসে ধাক্কা লাগার পর সে হয়তো বুঝেছে। মোদ্দা জিনিসটা হচ্ছে হলো, যদি কখনো এরকম হয় তাহলে এটাকে চেপে না রেখে অবশ্যই কোনো একটা ডাক্তারকে দেখানো। এই এন্ডোক্রাইন যত গ্ল্যান্ডের মধ্যে এই থাইরয়েডের যে ক্যান্সার, এই ক্যান্সার এর প্রগনোসিস শুনেছি যে ভগবানের কাছ থেকে ভগবান যদি বলে কোন ক্যান্সার তুমি নেবে, যদি বলে থাইরয়েড ক্যান্সার নেব, সেখানে বেঁচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা কি সত্যি? সেই বরটা চাওয়ার সময় একটু ক্যান্সার, মানে থাইরয়েড ক্যান্সার সম্বন্ধে পড়ে নেওয়া ভালো, কারণ থাইরয়েডে প্যাপিলারি ক্যান্সার বা ফলিকুলার ক্যান্সার, যেগুলোকে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারও বলে, তাদের প্রগনোসিস সত্যিই ভালো। যদি আর্লি স্টেজ থাকে, গলার লিম্ফ নোডে না ছড়িয়ে থেকে থাকে বা অন্য কোনো অর্গানে না ছড়িয়ে থেকে থাকে, তাহলে কিন্তু প্রগনোসিস সত্যিই ভালো। কিন্তু থাইরয়েডের কিছু ক্যান্সার হয়, যেমন পুয়ারলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার বা অ্যানাপ্লাস্টিক ক্যান্সার, যার প্রগনোসিস কিন্তু খারাপ। আর মেডালারি থাইরয়েড ক্যান্সার একটা বেশিরভাগ সময় বংশগত হয়, কিছু কিছু ক্ষেত্রে স্পোরাডিকও হয়।
সেই মেডালারি থাইরয়েড ক্যান্সারের সঙ্গে আরও আনুষঙ্গিক ওই পেশেন্টদের জেনারেলি মেন 2A সিনড্রোম 2B সিনড্রোম এগুলোর সঙ্গে মেডালারি থাইরয়েড ক্যান্সার দেখা যায়। তাদের কিন্তু আনুষঙ্গিক ফিওক্রোমোসাইটোমা যেটা বললাম অ্যাড্রেনালের টিউমার, যেটাকে বায়োলজিক্যাল টাইম বম বলে, সেটাও থাকতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজমও আনুষঙ্গিক থাকতে পারে। সব মিলিয়ে মেডালারি থাইরয়েড ক্যান্সার পেশেন্টদেরও তারপরে খুব তাড়াতাড়ি গলার লিম্ফ নোডে ছড়িয়ে যায়। হ্যাঁ, মেন 2B সিনড্রোমের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকলে তারা তো অ্যাডাল্টহুড অবধি পৌঁছতেই পারে না, এতটাই লিথাল। তো মেডালারি থাইরয়েড ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে বেশ লিথাল হয়। তো ইভেন অ্যানাপ্লাস্টিক ক্যান্সার তো বললামই, পোরলি ডিফারেন্সিয়েটেড অ্যানাপ্লাস্টিক এগুলো খুবই খারাপ হয়। তো সেই জন্য বর চাইতে হলে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার বা ফলিকুলার থাইরয়েড ক্যান্সারটা চেয়ে নিতে হবে। প্রথম কথা এগুলো বর নয়, ফলে চাইবেন না, এগুলো ম্যানিফেস্ট করবেন না। মানে এটা মজার ক্ষেত্রে বলা, আদতে ব্যাপারটা হচ্ছে লেস হার্মফুল বা দেয়ার প্রগনোসিসের চান্সেস বেশি। মানে 20 ইয়ার্স সার্ভাইভাল 99%। এক্স্যাক্টলি। মানে সব ক্যান্সারে আমরা জানি তো যে স্টেজ 4 অবধি হয়, কিন্তু 55 বছরের কম বয়সী কোনো পেশেন্টের যদি থাইরয়েড ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার হয় এবং সেটা কোথাও ছড়ায়নি যদি হয়, মানে অন্য কোনো অর্গানে, তাহলে স্টেজ 1, এবং অন্য কোনো অর্গানে ছড়িয়েও যদি থাকে তাহলে স্টেজ 2। 55 বছরের কম বয়সী পেশেন্টদের ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার যদি থাকে তাদের স্টেজ 3 স্টেজ 4 বলে কিছু হয় না। তার মানেই বোঝা যাচ্ছে প্রগনোসিসটা কত ভালো। রাইট। তো এটা খালি একটা জোক ছিল, জোককে জোকের মতনই নিন। এটা আপনারা ফিট থাকুন, কোনো ক্যান্সারকেই ম্যানিফেস্ট করতে হবে না, কোনো রোগকেই ম্যানিফেস্ট করতে হবে না আপনাদেরকে। আর জোকের মতো আমাদের চেপে ধরবেন না। একদম একদম। সো স্টে ফিট, এটা একদমই একটা হিউমারের পার্ট ছিল যে কতটা লেস হার্মফুল এই ক্যান্সারটা সেটা বোঝানোর জন্য। কারণ এখন তো বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়াতে আপনি বললেন কনটেক্সট গুলিয়ে দিয়ে ওইটুকুনি পোর্শন কেটে কিবোর্ড আর্মি লেগে পড়লো পেছনে, তারপর ওটা সামলাতে সামলাতে মনে হবে ডাক্তারি ছেড়ে এখন আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাই। মানে এখন বেশিরভাগই ডাক্তাররা চাইছে ডাক্তারি করলে, আসলে সেটার জন্য সোসাইটি মানে ইট ইজ গোয়িং ইন রাউন্ডস। ডাক্তারি করা এতই ঝুঁকি হয়ে গেছে এখন, মানে একটু পান থেকে চুন খসলেই নেগলিজেন্স না, অনেক সময় কমপ্লিকেশন হতেই পারে। বইয়ে লেখা আছে যে এই অপারেশনের পরে এই হতে পারে। এটা জেনেই আমি অপারেশন করতে নামছি বা আপনি অপারেশনের টেবিলে আসছেন, তারপরে যদি সেটা হয় তখন সেটাকে নেগলিজেন্স বলা ইজ নট রাইট। রাস্তায় বেরোলে গাড়ি চাপা পড়তে পারি জেনেই তো বেরোচ্ছি। তো প্রত্যেকটা জিনিসের একটা ডিসক্লেমার থাকেই। তো সেই জন্য এবারে লোকে কি আর এই মানে ঝক্কি এত পোয়াতে চায়, তো ওই জন্য ডাক্তাররাও চাইছে পাসটা করে যাই, ডিগ্রিগুলো হয়ে যাক, তারপরে নয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাই, নয়তো কোচিং সেন্টারে পড়াই স্টুডেন্টদের। আমাকে যেমন করে দিয়েছে সায়ন। না এটা ভালো, আমি বলবো ডাক্তারবাবুকে সুন্দর লাগছে। আমি শুরুতেই বলছিলাম না যে ডাক্তারবাবুদেরকে অদ্ভুতভাবে এক ঘরে করে রাখা হয়েছে যে কোনো আনন্দ ফুর্তি বা মজা এইগুলো থেকে, যেরকম ডাক্তারদের নাচের কোনো ভিডিও ভাইরাল হলো, ব্যাস সেটা হচ্ছে এই ডাক্তারবাবু নাচছে গেল রব উঠলো। আরে একজন ডাক্তারবাবু অভিনয় করলে খুব অসুবিধে, যে তার যদিও থিয়েটার ব্যাকগ্রাউন্ড রয়েছে, বা একজন ডাক্তারবাবু গান করলো বা কোনো আর্ট প্র্যাকটিস করলে খুব নিন্দে মন্দ হয়। কিন্তু সেই নিন্দে মন্দটা যে সিনিয়র জার্নালিস্ট করছে, সে দিদি নাম্বার 1-এ গিয়ে রচনা ব্যানার্জির সাথে নাচছে, সেটাতে কোনো অসুবিধা নেই। তো জার্নালিস্টরা যদি কখনো দিদি নাম্বার 1-এ গিয়ে নাচে অসুবিধে নেই, ডাক্তার অভিনয় করলে খুব অসুবিধা। আমরা তো বরাবর জেনে এসেছি আপনি আচরিত ধর্ম পরের শিখাও, তো আমি উল্টোটা করছি আর লোকের আমি মোরাল পুলিশিং করছি, এটা কতটা অ্যাকসেপ্টেবল? আমাদের তো রিউনিয়ন হলো লাস্ট ইয়ার, 190 বছর কমপ্লিট হলো ক্যালকাটা মেডিকেল কলেজের। আমি মেডিকেল কলেজেরই স্টুডেন্ট, মানে মেডিকেল কলেজ বললে ক্যালকাটা মেডিকেল কলেজই বোঝায়, যাই হোক, তো ক্যালকাটা মেডিকেল কলেজেরই স্টুডেন্ট। তো আমরা যেটা পেনাল্টিমেট ডের পারফরমেন্স, সব জায়গায় গেস্ট আর্টিস্ট এসে যেগুলো করে, ওটা আমরা নিজেরা অ্যালামনাসরা করলাম। তো সেই সময় আমরা রিহার্সাল দিলাম প্রায় 3-4 মাস। তো যিনি গান শেখাচ্ছিলেন, আমরা তার কাছে কেউ তার কাছে কন্টিনিউ করছি লার্নিং মিউজিক, সপ্তাহে একদিন করে যাচ্ছি, গান হচ্ছে হচ্ছে। তো আমাদের হবি পার্সু করতে তো আমাদের ইচ্ছে করতেই পারে, and it helps the profession anyway. It helps me to unwind also. It is not interfering with my profession. আমি খাচ্ছি, চান করছি আর গান গাইলেই প্রবলেম। হ্যাঁ, কোনো ডাক্তারের ড্রাম বাজাতে ইচ্ছেই হতে পারে, আর ডাক্তারবাবু তো নাচ করতেই পারেন না, এটা তো একটা ভীষণ বাবা ডাক্তারবাবু নাচ করছে মানে বাজে ডাক্তার। এই র্যাম্পে হাঁটতে পারে না, আমরা তো ওই সেই মোল্ডগুলোও ব্রেক করেছি। আমাদের রিউনিয়নে আমরা সব ফ্যাশন শো করলাম, তাতে র্যাম্পে ওয়াক করলাম। না আমি আবার হাফ প্যান্ট পরে কোয়াড সেট, সানগ্লাস, হাফ প্যান্ট আর পাই লোফার্স। এটা ভিডিও আছে নাকি? দারুণ আছে, তাহলে ভাইরাল করে দিই, দেখবো, এটা আমরা ভাইরাল করে দেবো।
সৌরভ গাঙ্গুলি রড নিয়ে দাঁড়ালে বিজ্ঞাপন করলে অসুবিধে নেই, আমাদের কোনো একজন ডাক্তারবাবু যে আন্দোলনের সাথে যুক্ত সে রড নিয়ে দাঁড়ালে সঙ্গে সঙ্গে রে 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 কী করলো রে বাবা, তার মানে আন্দোলন বৃথা হয়ে গেল, ও মিথ্যে ছিল। এই পারসেপশনটা আমার মনে হয় দিস শুড চেঞ্জ। আর ডাক্তারবাবুরাও মানুষ, ডাক্তারবাবুরা প্রচণ্ড মজার মানুষ, তারাও আপনি যা যা করেন তাদের জীবনেও সেম জিনিসগুলো রয়েছে। যদি কোনো ডাক্তারের মনে করুন কান পিয়ার্স করতে ইচ্ছে করেছে আর এখানে একটা ডায়মন্ড লাগিয়েছে, ভাববেন না বাজে ডাক্তার। মানে ডাক্তারবাবুকে ডাক্তারি দিয়ে বিচার করবেন, একদম। বাকি তার জীবনযাপন দিয়ে বিচার করবেন। কোনো একটা গলায় একটু ট্যাটু করতে ইচ্ছে করেছিল, হতেই পারে ছোটবেলা থেকে ইচ্ছে, সে করেছে। ট্যাটুওয়ালা ডাক্তার না 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 না, এই বোধহয় গাঁজা খেয়ে অপারেশন করবে। এবার একটু মেল হরমোন নিয়ে কথা বলি, টেস্টোস্টেরন। এইটা নিয়ে যারা বডি বিল্ডার এবং ছেলেরা প্রচণ্ড এখন দেখবেন প্রত্যেক ইনস্টাগ্রাম রিলেই হয় বিভিন্ন সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে, শিলাজিৎ বিক্রি হচ্ছে, এবং টেস্টোস্টেরন নিয়ে প্রচুর ছেলেদের মধ্যে মাতামাতি এবং ভীতি। ওই একটু আগে আমি বললাম না, পিটুইটারি ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড। সে টেস্টোস্টেরন যেই বাইরে থেকে নিল, পিটুইটারি দেখছে যে শরীরে তো যথেষ্ট টেস্টোস্টেরন আছে, সে তখন কি করছে, পিটুইটারি যে হেডকোয়ার্টার, ও ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, লিউটিনাইজিং হরমোন এলএইচ এগুলো কমিয়ে দেবে। তার উপরে হাইপোথ্যালামাস ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন বা লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন সেগুলোকে কমিয়ে দেবে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বলে কমনলি, সেটাকে কমিয়ে দিল। তাহলে এবারে এই রিলিজিং হরমোনগুলো কমে যাওয়াতে কি হবে, ওর যে ন্যাচারাল টেস্টোস্টেরন টেস্টিস থেকে সেটা বেরোনো কমে যাবে, সেটা তো বন্ধ হয়ে গেল। এদিকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে সেক্স স্টেরয়েডসগুলো বেরোবে, অ্যান্ড্রোস্টেনোডিয়ন ইত্যাদি ইত্যাদি, সেইগুলো পেরিফেরালি ইস্ট্রোজেনে কনভার্টেড হবে। ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে, এদিকে ন্যাচারাল টেস্টোস্টেরন টেস্টিসে নেই, মানে কমে যাবে, শাটডাউন হয়ে যাবে। তো এই সব মিলিয়ে আলটিমেটলি কতটা লাভ হবে, উল্টে ক্ষতি বেশি হবে হয়তো। টেস্টোস্টেরন নিয়ে টেস্ট করতে যাবেন না, ডাক্তার দেখান। টেক কেয়ার অফ ইউর টেস্টিস। হ্যাঁ, মানে কারুর যদি হাইপোপিটুইটারিজম থাকে, যার পিটুইটারি গ্ল্যান্ড ডেভেলপ করেনি, তার হাইপোগোনাডিজম হচ্ছে, তার মানে মেল সেক্স ক্যারেক্টার্স আসছে না বা ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টার্স আসছে না, সেক্ষেত্রে সে ফিমেল হরমোন বা মেল হরমোন রেসপেক্টিভলি নিল, সেটা হতে পারে। কিন্তু যার পিটুইটারি ফাংশনিং, সে যদি এরকমভাবে এক্সোজেনাস টেস্টোস্টেরন নেয় আননেসেসারিলি, তার কিন্তু লাভের চেয়ে ক্ষতি হতে পারে। স্পেশালি বডি বিল্ডার যারা ফিজিক্যাল ওয়ার্কআউট করে, তাদের মধ্যে এই টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট বিভিন্ন ফর্মে নেওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে। আই থিঙ্ক দে মানে নিতে পারে আফটার কনসাল্টিং দেয়ার ফিজিশিয়ানস, মানে মানে ওভার দ্য কাউন্টার গিয়ে নেওয়া বা আনপ্রেসক্রাইবড একটা ওষুধ নিজের ইচ্ছে মতো অ্যাকর্ডিং টু দেয়ার ওন উইমস অ্যান্ড ফ্যান্সিজ লোকে নিচ্ছে, দ্যাট ইজ নট অ্যাডভোকেটেড। ওকে, তার মানে আপনার বুঝতে হবে যে জিম ট্রেনার কিন্তু ফিজিশিয়ান নয়। আপনার জিম ট্রেনার বলে দিচ্ছেন নে এটা 2 চামচ মেরে দে, তাহলে কাল থেকে তুই ছেলে হয়ে যাবি, মানে ম্যান হয়ে যাবি, অ্যানিমাল, সেটা কিন্তু একদমই সায়েন্টিফিক নয়। এই ধরনের কোনো হরমোনাল সাপ্লিমেন্ট নেওয়ার আগে ডু কনসাল্ট আ ডক্টর, স্পেশালি এন্ডোক্রিনোলজিস্ট। মানে আমি তো সার্জিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট, মানে মেডিকেল এন্ডোক্রিনোলজিস্টকে মানে কেটে দেবেন, ডাক্তারবাবু গেলে কিন্তু কেটে দেবেন, ডাক্তারবাবুর কাছে কিন্তু কোনো রাখা টাকার ব্যাপার নেই। আমাদের কাছে হচ্ছে যদি কোনো অর্গানের ক্যান্সার হয় অথবা বেশি বেশি কোনো হরমোন বেরোয়, তখন আমরা আছি, কিন্তু কম কম বেরোলে সেটার জন্য মেডিকেল এন্ডোক্রিনোলজিস্ট। এবার হচ্ছে ছেলেদের সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলবো। সেখানেও তো একটা হরমোনাল প্রবলেমস হয়, তো সেইটা একটা ছেলেরা কিভাবে ডিল করবে এবং সবার আগে মেল ইগোকে দূরে রেখে কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, কারণ বন্ধুদেরকেও কেউ বলে না। প্রথমত জানতে হবে হোম টু গো টু। 2 রকমের প্রবলেম হতে পারে, এক হচ্ছে ইম্পোটেন্স বা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন, এইগুলো ট্রিট করে কিন্তু অ্যান্ড্রোলজিস্টস বলে একটা গ্রুপ অফ ডক্টরস। তারা আইদার গাইনোকোলজিস্টস হু আর ডিলিং উইথ মেল ইনফার্টিলিটি অ্যান্ড মানে দে হ্যাভ সাবস্পেশালাইজড ইন্টু অ্যান্ড্রোলজি, তারা করতে পারে, অথবা সাম ইউরোলজিস্টস অলসো স্পেশালাইজ অ্যাজ অ্যান্ড্রোলজিস্টস, তারা করতে পারে। আরেকটা পার্ট হচ্ছে যেখানে হরমোনাল প্রবলেমস লাইক পিটুইটারিটা ওয়েল ডেভেলপ নয়, তো তার ফলিকুলাস মানে হাইপোপিটুইটারিজম আছে, বা তার টেস্টিকুলার অ্যাট্রফি হয়ে গেছে কোনো কারণে। মাম্পস একটা খুব কমন ভাইরাল ইনফেকশন, কিন্তু মাম্পস অর্কাইটিস, মাম্পস থেকে টেস্টিসে ইনফেকশন হয়, সেটাকে অর্কাইটিস বলে। মাম্পস বলতে কি সেই রোগটা যেখানে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতাম স্কুলে আমরা? হ্যাঁ, ছোটবেলায় আমরা। মাম্পস একটা ভাইরাল ডিজিজ, কিন্তু সেটার পরে টেস্টিসে একটা ইনফেকশন হয়, টেস্টিস অনেকে ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে, সেটাকে বলে অর্কাইটিস হলো, এবং তারপরে টেস্টিকুলার অ্যাট্রফি, মানে টেস্টিস ছোট হয়ে যাচ্ছে। তো সেই সব কারণ যদি থাকে, তখন একজন এন্ডোক্রিনোলজিস্ট মে হেল্প সামহাউ আর কি, কিছুভাবে, যার যেটা প্রবলেম সেটা ওভারকাম করতে।
কিন্তু বাকি যে প্রবলেমগুলো বললাম ওইগুলো ইউ হ্যাভ টু চুজ যে আমি অ্যান্ড্রোলজিস্টের কাছে যাব কি এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাব কি দুজনের কাছেই যাব, বাট গো টু আ প্রপার ডক্টর। ওই যে ওই শিয়ালদা স্টেশনে অ্যাড থাকে গুপ্ত রোগের চিকিৎসা করতে আসুন, ডোন্ট ফল ইনটু দোজ ট্র্যাপস। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি বিভিন্ন মনীষীদের কথা শুনে, মনীষীদেরকে দেখে। তার মধ্যে একজন মনীষী হচ্ছেন ডিকে লোধ, এবং আমরা টয়লেট করতে গিয়ে বিভিন্ন সময় ডিকে লোধ টাইপের বিভিন্ন বিজ্ঞাপন দেখতে থাকি। আপনারটা ছোট বাঁকা সরু, তাহলে সেক্সোলজিস্টের কাছে যান। সেক্সোলজিস্ট বলে কি আদতে কিছু হয়? হতে পারে, কেন হতে পারে, মানে এরকম কোনো সাবজেক্ট নেই MCH or DM in sexology বলে কিছু হয় না, কিন্তু পাবলিক খাবে বলে আমি নিজেকে, মানে কেউ নিজেকে সেক্সোলজিস্ট বলতে পারে। There's no category called sexologist, মানে এটাকে নিজের মতন করে either he is an andrologist, uroandrologist or a gynecologist who is dealing with male infertility or male sexual dysfunction, but sexology as such কোনো সাবজেক্ট এক্সিস্ট করে না। কিন্তু এখন আমি যদি বলি আমি অ্যান্ড্রোলজিস্ট, লোকে তো বুঝবে না। তাই সোশ্যাল মিডিয়ায় থ্রু দিয়ে যদি কেউ নিজের বিজ্ঞাপন করতে চাইছে এরম হয়, তাহলে সে নিজেকে সেক্সোলজিস্ট বলে নিজের পরিচয় দিতে পারে, এইভাবে একমাত্র থাকতে পারে। আদারওয়াইজ অ্যাকচুয়ালি দের ইজ নো সাবজেক্ট লাইক দ্যাট। সেক্সুয়াল মেডিসিন বলে একটা কিন্তু সাবজেক্ট আছে বাই দ্য ওয়ে। MD গাইনি করার পর DM ইন সেক্সুয়াল মেডিসিন করেছে, এরকম কলকাতাতেও আছে স্পেশালিস্ট, এবং CMC ভেলোরে মনে হয় কোর্সটা পড়ানো হয়, তো সেটা আছে। কিন্তু সেক্সোলজি অ্যাজ সাচ দিস টার্ম ডাজ নট এক্সিস্ট। আপনার কখনো ডিকে লোধের সাথে দেখা হয়েছে, বা আপনি জানেন উনি বেঁচে আছেন না মারা গেছে? মানে আমরা ওনার ইন্টারভিউ করতে চাই। মানে ওনারা তো লেজেন্ড, ওনারা তো মারা যান না, দে লিভ থ্রু দেয়ার অ্যাডভার্টাইজমেন্টস। কিন্তু এখন ওনার বিজ্ঞাপন দেখা যায় না। এবং আমরা যখন ইনজেকশন পডকাস্ট শুরু করছিলাম, তো আমার প্রথম 10 জন গেস্টের মধ্যে আমি চেয়েছিলাম 1 দেবী শেট্টি, 2 ডিকে লোধ, 3 কুণাল সরকার ছিল, হয়ে গেছে। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু আমি তো সাক্ষী, এটা কিন্তু সত্যি। সায়নের খুব ইচ্ছা ছিল। তো আপনারা প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে হোয়ার ইজ ডক্টর লোধ। ডক্টর ডিকে লোধের কেউ প্রতিবেশী, কেউ আত্মীয়, কেউ শুভাকাঙ্ক্ষী, কেউ যদি থেকে থাকেন যারা একটুখানি তার কন্ট্যাক্ট দিতে পারবে, তার ব্যাপারে কিছু জানাতে পারবেন, প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। কারণ সত্যি আমি মজাটাকে বাদ রেখেই বলছি, যদি বিখ্যাত কয়েকজন ডাক্তারের নাম নেওয়া হয় যুগ যুগ ধরে, জেনারেশনের পর জেনারেশন, আপনিও স্যার একমত হবেন, ডিকে লোধ ইজ ওয়ান অফ দেম। আমাদের বেড়ে ওঠার মধ্যে তার একটা বড় ভূমিকা রয়েছে। আর যারা যারা পাবলিক টয়লেটে স্টেশনে ওনার নাম, যেহেতু ছেলেদের সেক্সুয়াল হেলথ নিয়ে কথা হচ্ছিল, এই যে ডক্টর লোধের কথা হলো, তার মধ্যে একটা জিনিস থাকতো, মানে প্রত্যেকটা পোস্টারে কমন, লিঙ্গ ছোট বাঁকা সরু। তো এই ছোট বাঁকা সরু হলে আমি কি করব, কার কাছে যাব? এখন পেনাইল অগমেন্টেশনের উপায় আছে, আপনি প্লাস্টিক সার্জনের কাছে যেতে পারেন, তারা করে। ইউরোলজিস্টরাও কেউ কেউ করে যারা অ্যান্ড্রোলজি নিয়ে ডিল করে। তবে প্রথমে একজন কে দেখিয়ে নিয়ে এইটা জানা উচিত যে যেটা আপনার সরু বাঁকা ছোট মনে হচ্ছে সেটা আদৌ সরু বাঁকা ছোট কিনা, বিকজ পিপল আর নট হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ। হ্যাঁ, আগে দেখে নিতে হবে যে আপনার পয়েন্ট অফ রেফারেন্সটা ঠিক আছে কিনা, কারণ দেশ বিশেষে, ন্যাশনালিটি বিশেষে লিঙ্গের সাইজ আলাদা হতেই পারে। একদম একদম, আমরা জানি ওটা নিয়ে ক্যাটাগরি আছে। তো না, জেনারেলি কি আমরা ভারতবর্ষে সব কিছুই স্ক্রিন দেখে, অর্থাৎ সিনেমা দেখে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি। যেরকম আমাদের মনেই হয় ইস শাহরুখ খানের মতো চুলটা হলো না, আমারই মনে হয় জনিদার মতন আমার ডান্ডা টুরুম টুরুম হলো। ইউ শুড গেট ইওর ফ্রেম অফ রেফারেন্স কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। তো আপনি ওটা দেখে নেবেন, আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলুন। এবং হ্যাঁ, মানে ইউ ক্যান গো টু অ্যান ইউরোলজিস্ট। কিছু ডিজিজ আছে, যে পেরোনিস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, তাতে লিঙ্গ বেঁকে যায়, তো তাতে কিছু ওই স্টেরয়েড ইনজেকশন ওই জায়গাটাতেই দিয়ে, লোকালি দিয়ে, ওই যে শক্ত প্লাক্সগুলো ওগুলোকে নরম করার চেষ্টা করা হয়, বা কিছু সার্জারি আছে যেগুলো করা যায়। তো সেগুলো তো রিয়েল প্রবলেম, তো প্রবলেমটা রিয়েল নাকি ক্রিয়েটেড ইন মাইন্ড, সেইটা আগে দেখিয়ে নিতে হবে, তারপর তো নেক্সট স্টেপ। ওকে। এবং ছেলেদের সেক্সুয়াল হেলথ ঠিক রাখার জন্য, এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় ছেলেদের ক্ষেত্রে, আমি বেশিক্ষণ লাস্ট করতে পারছি না, তার ওষুধ আছে, কিন্তু সেটাও নিজে ওই ওভার দ্য কাউন্টার কিনে নয়, সবাই তাই করে। ভাইগ্রা খেয়ে নিল একটা, হ্যাঁ, তারপর বিভিন্ন দেশের তেল আছে, সাইড এফেক্ট আছে বলে সেকেন্ড জেনারেশন ট্যাডালাফিল, ড্যাপক্সিটিন, এই দুটোর কম্বিনেশন খুব কমনলি ইউজড হয়। বাট ডাক্তারবাবু বলছেন মানে, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এটা ভুলেও নয়, মানে না, আমি স্ট্রেংথ তো বললাম না, কখন খেতে হবে তাও বললাম না, আমি জাস্ট নাম দুটো বললাম, কিন্তু যখনই খাবেন কারুকে দেখিয়ে তার মতামত নিয়ে তবে খাবেন। এটা খেলে যদি এটা কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে যদি কেউ খায়, তাহলে কি কি সমস্যা আসতে পারে? এটা অনেক সমস্যা হতে পারে। ড্যাপক্সিটিনের তো
প্রচুর সাইড এফেক্ট, ট্যাডালাফিলেরও তাই। হ্যাঁ, মানে প্রচুর সাইড এফেক্ট, মানে 1-2 করে বলা এখন সম্ভব না, কিন্তু মানে প্রচুর সাইড এফেক্ট, ইটস বেটার অ্যাভয়েডেড। আমরা এই পডকাস্টে বহু জিনিসপত্র নিয়ে আলোচনা করি, প্রচুর মেডিকেল টার্ম, প্রচুর রেমেডিস নিয়েও আমরা আলোচনা করি, যেটা ডাক্তারবাবুরা এসে বলেন। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে বায়ো ইন্ডিভিজুয়ালিটি, প্রত্যেকের দেহ আলাদা, তাদের প্রবলেম আলাদা, এবং লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই এক হয়, তার ক্ষেত্রে রোগ কিন্তু আলাদা হয়। ফলে আমাদের পডকাস্ট শুনে আপনারা কোনো কিছু ডিসিশন নিজে নিতে যাবেন না। বেটার আপনি একজন ডাক্তারবাবুর কাছে যান, তিনি টেস্ট করবেন, ডায়াগনোসিস করবেন, তারপর আপনার ট্রিটমেন্ট আরও বেটারভাবে হবে। তো কোনো রকম এই ডাক্তারবাবুদের কথা শুনে আপনি নিজে ট্রিটমেন্ট করতে যাবেন না। এই অনুষ্ঠানটা শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্য, যাতে আপনার ডিসিশন মেকিংয়ে হেল্প হয়, দ্যাটস অল। এবং আপনি নিজের দেহকে যাতে আর একটু বেটার জানতে পারেন। আর মেডিসিনের শপে গিয়ে হাত পাতবেন না। হ্যাঁ। হাত পাতলেই কিছু না কিছু পড়ে যাবে প্রসাদ, কিন্তু একদম পাতবেন না হাত। হ্যাঁ। অবশ্যই একটা ওই প্রেসক্রিপশন বলে, মানে ডাক্তার যেটা লিখে দিয়েছে সেটা দেখিয়ে ওষুধ নেবেন। আর এরকমও করবেন না যে 26 বছর আগে একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছিল, তাতে আপনি লিখে রেখে দিয়েছেন পেন্সিল, যে পেট খারাপ হলে এই ওষুধটা দিয়েছিল, ওটাকে নিয়ে গিয়ে এটাও করবেন না। তো আপনার কলেজ লাইফ কেমন ছিল? যেরম হয় কলেজে পড়াশোনার চাপ তো প্রথম থেকেই প্রচণ্ড চাপ আমাদের, কিন্তু তার মধ্যেও আমরা এনজয় করতাম। মানে প্রথম 2-3 বছর তো মানে ফেস্ট অর্গানাইজ করা, ধরুন যে ব্যাচ করছে 3rd ইয়ারে করতাম আমরা সেইটা। তার আগেও একটা পিরিয়ড থাকে এমবিবিএসে, ফার্স্ট এমবিটা শেষ হলো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মানে জঘন্য কঠিন সাবজেক্ট, সেগুলো শেষ হলো, এবং শুরু হলো মাইক্রোপ্যাথো, ফার্মা, ফরেন্সিক, যেগুলো একটু ইন্টারেস্টিং, কিন্তু 1.5 বছর ধরে চলবে, তাই অনেকটা সময় আছে। তো ওই সেকেন্ড ইয়ারের প্রথম 6 মাস, বা টেকনিক্যালি ওটাকে 3rd সেমেস্টার বলতো, ওই সময়টা আমরা খুব আনন্দ করতাম। এই আর মানে সেপ্টেম্বর থেকে মার্চ অবধি ধরুন, সেই সময়টা এমনি ওয়েদার টেদারও ভালো থাকে, দুর্গাপুজো ফেস্টিভ্যাল, তার আগে মানে প্রায় 4-5 বছর দুর্গাপুজোর আগে টেস্ট পরীক্ষা আর ফার্স্ট এমবি আর এই চলেছে। তো ওই একটা 6 মাস আমরা খুব এনজয় করতাম, করেওছি। মানে ফার্স্ট যখন ওই ডিসেকশন হলে ঢুকলেন তখন কেমন লাগলো? ডিসেকশন হলে 2টো চৌবাচ্চা থাকতো, তাতে ভর্তি ফরমালিনের মধ্যে ডেড বডি, এবং মানে ডেড ফরমালিনে থাকার ফলে ওগুলো গাছের গুঁড়ির মতো হয়ে যায় দেখতে। তাই মানে প্রথম যে একটা ভয় লাগে, যে ডেড বডির ভয়টা, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছি, আই এম অলসো আ লেম্যান, ডাক্তারিতে ঢুকেছি মানেই তো আর ডাক্তার না। প্রথম যে ভয়টা লাগে ওটা ওই ডেড বডিগুলোর ওই যে গাছের গুঁড়ির মতো অ্যাপিয়ারেন্সটা দেখে ওই ভয়টা চলে যায়। হ্যাঁ, তারপরে শুরু হলো এবারে ওই ফরমালিনের গন্ধ আর ডেড বডির গন্ধ, প্রথমে গিয়ে ওই অ্যাকাস্টমড হতেই অনেকটা সময় লাগে। ব্যাচে কেউ উল্টেছে কেউ ওই সময়? হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, বমি স্বপ্নে করে dead body দেওয়া, দেখা। এগুলো তো হয়ই। আর তারপরে কি ডেড বডি তো ওখানে হলো, তারপরে তো বোন সেট, আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বোন সেট কিন্তু, তো সেগুলো তো বাড়িতেই থাকতো। মানে যে আমি আগে প্রচণ্ড ভূতের ভয় পেতাম, তার ওয়াটিব্রা দিয়ে এগুলো একটা মালার মতো গাঁথা ছিল, সেটা আমার ড্রেসিং টেবিলের ওপর ঝোলানো থাকতো। তারপর আপনি তান্ত্রিক হয়ে গেলেন। আর তারপরে হ্যাঁ, পুরো খাটের তলায় একটা বক্সের মধ্যে পুরো স্কাল থেকে শুরু করে সমস্ত বোন সেট, যেদিন যেটা পড়ার ইচ্ছে ওখান থেকে বার করে পড়ছি, আবার রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা নর্মাল হয়ে গেল। আমার মা মানে একটু ওই তার আগে আর কি, যেগুলো ছিল যে এই চান করতে হবে, শ্মশানে গেলে এই গেলে, ওই সব ব্যাপারগুলো তো সব খাটে হাড়ে নিয়ে বসে পড়ছি। তো এই চেঞ্জগুলো, হ্যাঁ, সো ফলো আপ খুব ইম্পর্টেন্ট। তো ফলো আপ কতটা ইম্পর্টেন্ট? মানে ফলো আপ তো প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের দেশে যেটা হয়, পেশেন্ট ভালো থাকলে আর আসবে না, মানে আমরা ধরে নিই পেশেন্ট আসছে না মানে ভালো আছে। হ্যাঁ, তো যে কোনো জিনিসেরই একটা, এখন তো সমস্ত রোগের প্রোটোকল আছে, যে একটা ব্রেস্ট ক্যান্সারই ধরুন, নিয়মই হচ্ছে যে ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর প্রথম 2 বছর 3 মাস অন্তর অন্তর ক্লিনিক্যালি দেখাতে হবে, বছরে একবার করে ম্যামোগ্রাফি, আল্ট্রাসাউন্ড করে দেখাতে হবে। তারপরে এটা ফর ফার্স্ট 2 ইয়ার্স, তারপরে 6 মাস অন্তর অন্তর ফর দ্য নেক্সট অ্যানাদার 3 ইয়ার্স। 5 বছর যেই হয়ে গেল তখন বছরে একবার করে। কিন্তু কে ফলো করে? কেউ ফলো করে না। পেশেন্টকে আপনি আবার বারবার ডাকলে মনে করবে যে আপনি ফিজ নেওয়ার জন্য ডাকছেন, এরকম পেশেন্টও থাকে। রাইট, এই হচ্ছে ব্যাপার। তো ফলো আপের সিরিয়াসনেসটা এখনো পর্যন্ত আমাদের দেশে, পেশেন্ট যতক্ষণ তার কোনো সমস্যা না হচ্ছে সে ডাক্তারের কাছে যাবে না। মানে হেলথের কনসেপ্টটা নেই এখানে, এখানে ডিজিজের কনসেপ্টটা আছে। মানে রোগ হলে যাব, স্বাস্থ্যের জন্য যাব তা নয়, রোগ সারানোর জন্য যাব, এইটা এই কনসেপ্টটাই রয়েছে। এই যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তুললেন, যে ফলো আপ। এই ফলো আপে যখন কোনো পেশেন্ট আসবে, তখন যদি ডাক্তার মানে তার ফিজ যদি চায়, সেটা কি মানে ডাক্তারের দিক থেকে কি চাওয়া উচিত? না, আমি যেমনি কিছু এথিক্স ফলো করি, যেরকম একটা পেশেন্টকে আমি আগেই দেখেছি 7 দিন আগে বা 14 দিন আগে, যে আমি বলছি কিছু টেস্ট করিয়ে আসুন, আমি টেস্টগুলো দেখে ওই ভিজিটটার যা দেখলাম সেটার সঙ্গেই কিছু হয়তো আরও অ্যাড করে একটা অ্যাডভাইস দেবো, তখন আমি ফিজ নিই না। কিন্তু যাকে ধরুন
রুটিন ফলো আপে সে আসবে 3 মাস বাদে, তাহলে মানে আমি তো যাচ্ছি আমার পেশেন্টটাকে দেখছি ওর 20-25 মিনিট সময় নিয়ে, তো অবভিয়াসলি সেটার তো একটা আমি জানি না মানে রেমুনারেশন থাকা উচিত। 100% একদম। তাও আবার অনেকে যখন মানে যদি একটু নিমরাজি থাকে দিতে চাইছে না, বা অনেক সময় পেশেন্টদের দেখেও তো বোঝা যায় যে কে অ্যাফোর্ড করতে পারবে না, কে পারবে না। যদি সত্যিই দেখি যে ওকে দেখে মনে হচ্ছে অ্যাফোর্ড করতে পারবে না, তখন বিবেভ মানে বা এরকম যদি কেউ বললো ডাক্তারবাবু আজকে আবার নেবেন, সেটা ডিপেন্ড করে মানে সে কতটা ভদ্রভাবে বললো বা তার প্রবলেমটা জেনুইন কিনা, হ্যাঁ, বা অসহায় কিনা সত্যি। হ্যাঁ সেটা অনেক সময় দেখে বোঝা যায়, বা প্রথম থেকেই পেশেন্ট যে রিলেটিভদের সঙ্গে ইন্টারাক্ট করে বোঝা যায় যে কে জেনুইন নয়। তো সব পেশেন্টের সঙ্গে যে সেম, কারোর থেকে এরম হয়েছে যে বারবার এসে দেখেছি ফিজ নিইনি কখনোই, এরমও হয়েছে। আবার কারুকে আমি এক্সেপশন করিনি, সেরকমও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু নিয়ে জানলাম, মহিলাদের স্বাস্থ্য, পুরুষদের স্বাস্থ্য, এন্ডোক্রিন কি, ব্রেস্ট সার্জারির বিভিন্ন দিক, সেটা নিয়ে একটা ডিটেল আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি আপনারও ভালো লেগেছে এই হুইল চেয়ারে বসে। এর আগে কি আপনি বসেছেন নাকি এটা প্রথমবার? ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথমবার, কিন্তু প্রবাবলি আমার কোভিড হয়েছিল 2021 সালে, তত হসপিটালে ভর্তি ছিলাম। তো সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার সময় একবার হুইল চেয়ারে বসেছিলাম মনে আছে, একবার ভর্তি হওয়ার সময় নিচ থেকে ওপরে ওঠার সময়, মানে ওপরে মানে ওয়ার্ডে ওঠার সময়ও, আর রিসেন্টলি গল ব্লাডার অপারেশন হলো সেই সময় একবার। ওটা কি নিজেই করে নিলেন গল ব্লাডার সার্জারিটা? মানে করা গেলে করতাম, কিন্তু মানে সার্জন ফিটাও নিজে দেবে, মানে এই পকেট থেকে বের করে এই আর পকেট। উনি তো নিজের দাঁত নিজে তোলেন। ফি ঠিকরা মানে ব্যাপারটা হচ্ছে যে ভয় লাগছিল যে অজ্ঞানের পর কি হবে, আর তো কেউ। আপনার ভয় লাগছিল? হ্যাঁ, সার্জনের সার্জারি ফার্স্ট টাইম আমার তো ফার্স্ট টাইম হচ্ছে। অজ্ঞান হলে কেমন লাগে সেটা তো ফার্স্ট হ্যান্ড ওই দিনই বুঝবো। হ্যাঁ, মানে মরে যাওয়ার পর কেমন লাগে সেটা তো মরার পরই বোঝা যায় না। তো এবারে নিজে করতে পারলে ভালোই হতো, সেই মানে ভালো হোক খারাপ হোক নিজের ঘাড়েই থাক। আপনার মানে আপনার যে অপারেট করেছিল সেই আপনার বন্ধু, সিনিয়র? ভাই কোনো ব্যাপার না, ঠিক আছে। না, ব্যাপারটা হয়েছিল যে আমি তো মেডিকেল কলেজে আছি, তো মেডিকেল কলেজের হেড যিনি স্যার আমাদের, শিবজ্যোতি স্যার, ওনাকে গিয়ে বললাম স্যার আপনি করে দিন, কারণ উনি হেপাটোবিলিয়ারি সার্জন হিসেবে খুব ফেমাস। মানে যেখানে গলব্লাডার অপারেশন করতে গিয়ে বাইল ডাক্ট কেটে যায় ওনার কাছে আসে রিপেয়ারের জন্য। তাই আমি বললাম গলব্লাডার অপারেশন যেই করুক না কেন, আপনি ওটিতে থাকলে কি বাইল ডাক্টে কিছু হলে আপনি তখনই করে দিতে পারবেন। তো স্যার বলেন, উনি আমাকে একটু ছেলের মতো দেখেন, তো বলেন যে না ঠিক আছে, আমি তোর অপারেশনটা এত ক্লোজ যে করতে পারবো না, আমি বলে দিচ্ছি। তো ওই আইএলএসে ডক্টর তমনাশ চৌধুরী করলেন, কিন্তু ওটিতে শিবজ্যোতি স্যারও ছিলেন, আমাদের মেডিকেল কলেজের এক্স হেড ডক্টর প্রফেসর কাশীনাথ দাস উনিও ছিলেন, অনেকে ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলড এপিসোড করতে চাই পরবর্তীকালে আপনার সাথে। তো আপনারাও জানান আমাদেরকে কমেন্ট সেকশনে আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন পর্ব নিয়ে আসি, এবং প্লিজ আমাদের এপিসোডগুলো আরও শেয়ার করুন যাতে একটু অ্যাওয়ারনেস বাড়ে মানুষের হেলথ নিয়ে। যেরকম আপনারা এই ফুড ব্লগ, রিল, ট্রাভেল ভিডিও শেয়ার করেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো একটুখানি শেয়ার করুন যাতে মানুষের মধ্যে আরও হেলথ অ্যাওয়ারনেস বাড়ে। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি কুশল। আমি সায়ন। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে এই ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। টাটা।